ওয়েলকাম টু স্মার্ট স্টাডি A1R। আমি আবারও তোমাদের সামনে 2020 সিরিজের নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আর আজকে আমাদের এটা লাস্ট সিরিজ, 2020 সিরিজের লাস্ট সিরিজ হচ্ছে 30 নাম্বার। আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম যে আমি 30টা সিরিজ করাবো 2020 সিরিজের। তো লাস্ট ক্লাস আজকে আমাদের, তারপরে থেকে আমাদের প্র্যাকটিস সেট হবে। ডেইলি এইভাবে যেভাবে ক্লাস আসতো সেভাবেই আমরা ডেইলি রুটিন বেস প্র্যাকটিস সেট করব যতদিন পর্যন্ত এক্সাম না হয়। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে যে রামচরিত মানস গ্রন্থের লেখক কে? তাহলে কোশ্চেন হচ্ছে রামচরিত মানস গ্রন্থের লেখক কে? তুলসী দাস। তুলসী দাস। ঠিক আছে? এখানে দেখো আমি তোমাদেরকে বলে দিই, এই যে রামচরিত মানস গ্রন্থ বলেছে, অনেক সময় কোশ্চেনে দিয়ে দেয় শুধুমাত্র রামচরিত গ্রন্থের লেখক কে। রামচরিত গ্রন্থ, যখনই রামচরিত বলবে শুধুমাত্র, তখন কিন্তু আর তুলসীদাস অ্যান্সার হবে না, তখন হবে সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর নন্দী। এখানেই সবাই ভুল করে যে রামচরিত আর রামচরিত মানসের ক্ষেত্রে, রামচরিত মানস হলে তুলসীদাস আর শুধুমাত্র রামচরিত গ্রন্থ হলে সন্ধ্যাকর নন্দী। এখানে ভুল করো না, ঠিক আছে? পরের কোশ্চেন দেখো, বলছে খলসা বাহিনী প্রবর্তন কে করেন বা প্রবর্তক কে ছিলেন? তাহলে খলসা বাহিনী কে করেন? শিখদের গুরু হচ্ছে গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং। বুঝতে পারলে? তাহলে খলসা বাহিনী কে তৈরি করেছিলেন? গুরু গোবিন্দ সিং, মানে মুঘলদের বিরুদ্ধে একটা বাহিনী তৈরি করেছিলেন। এটা খলসা কথার অর্থ হচ্ছে, এর অর্থ হচ্ছে পবিত্র। তাহলে বুঝতে পারলে খলসা কথার অর্থ পবিত্র। ঠিক আছে? এখানে গুরু গোবিন্দ সিং, তারপরে পঞ্চক বলে আরেকটা কথা আছে, সেটা প্রবর্তন করে কে? পঞ্চক। তাহলে পঞ্চকের প্রবর্তক হচ্ছেন গুরু গোবিন্দ সিং। পঞ্চক বলতে কি বোঝায়? অ্যাকচুয়াল আমরা জানি কেশ, যেটা গুরুদের মূল মন্ত্র ছিল কেশ, কাঙ্ক্ষী, কর বা কর, যেটাকে বলা হচ্ছে যে হাতের মধ্যে পড়ে না ছেলেগুলো, দেখতে পারো যেগুলো, ওগুলোকে বলছে কৃপান কচ্ছ। কৃপান কচ্ছ। বুঝতে পারলে? এই যে পাঁচটা জিনিস, এইগুলোকে তারা বলছে পঞ্চক। তার মানে এখানে গুরু গোবিন্দ সিং এই খলসা বাহিনীতে একটা শপথ গ্রহণ করা হয়েছিল। তার পরবর্তীতে ওরা একটা ছিল যে যতদিন পর্যন্ত এরা ব্রিটিশদের হারাতে পারবে না, সরি ব্রিটিশদের, মুঘলদের, ততদিন পর্যন্ত এরা এই পাঁচটা জিনিস ত্যাগ করবে না। তাই আজও তারা চুল বড় রাখে, করা রাখে, কারণ এটাই হয়েছে, কারণ তারা কখনো হারাতে পারেনি পুরোপুরি। কেশ বলতে চুল বড় রাখবে, কাঙ্ক্ষী বা কঙ্কতি যেটা হচ্ছে চিরুনি থাকবে সাথে, কর বলতে হাতের মধ্যে বালা পড়বে। ঠিক আছে? তারপরে বলছে কৃপান রাখবে, তারপরে হচ্ছে কচ্ছ বলতে তাদের হচ্ছে ছোট পাজামা পরবে। ঠিক আছে? কৃপান বলতে ছুরি, কচ্ছ মানে পাজামা, ছোট পাজামা। বুঝতে পারলে? এটাই হচ্ছে, তুমি দেখতে পারবে তোমরা সবাই শিখদের পোশাক এরকম। ঠিক আছে? এখানে এটাকেই বলা হচ্ছে পঞ্চক। এটা গুরু গোবিন্দ সিং এটা প্রবর্তন করেছিল। পরের কোশ্চেন দেখো, বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? তাহলে বলা হয়েছে বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? দ্বিতীয় বাজিরাও, সেকেন্ড বাজিরাও, বাজিরাও ও ইংরেজদের মধ্যে। তাহলে বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? দ্বিতীয় বাজিরাও আর ইংরেজদের মধ্যে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়। ঠিক আছে? কত সালে? তাহলে এটা 1802 সালে। 1802 সালে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়। পরের কোশ্চেন দেখো, কে দৈত্য শাসন ব্যবস্থার অবসান ঘটান? তাহলে দৈত্য শাসন ব্যবস্থার অবসান কে ঘটান? ওয়ারেন হেস্টিংস। তাহলে ওয়ারেন হেস্টিংস দৈত্য শাসন ব্যবস্থার প্রবর্তন ঘটান। ঠিক আছে?
তাহলে এখানে বা অবসান ঘটান। বলা হচ্ছে বাংলার প্রথম গভর্নর জেনারেল, প্রথম গভর্নর জেনারেল হচ্ছেন ওয়ারেন হেস্টিংস। বাংলার প্রথম গভর্নর জেনারেল। তোমাদের এভাবেও কোশ্চেন হয় যে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, তাহলে হচ্ছে ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, তারপরে 5 নম্বর কোশ্চেন দেখো, কোন সালে সতীদাহ প্রথার অবসান ঘটে? তাহলে সতীদাহ প্রথা তোমরা সবাই জানো যে আমাদের আগে হিন্দু সমাজের একটা প্রচলন ছিল যে কোনো স্বামী যদি মারা যায় সেই স্বামীকে জ্যান্ত চিতায়, সেই স্বামীর চিতায় জ্যান্ত তার স্ত্রীকে সেখানে পুড়ে মারা হয়, সেটাকেই বলা হচ্ছে সতীদাহ প্রথা। ঠিক আছে, এই সতীদাহ প্রথার অবসান ঘটিয়ে কি বলেছে, কত সালে বলেছে, কত সালে হয়? 1829 সালে সতীদাহ প্রথার অবসান ঘটে। কার প্রচেষ্টায়, এটা দিয়েও কোশ্চেন আসে যে কার প্রচেষ্টায় সতীদাহ প্রথার অবসান ঘটে? তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়, বুঝতে পারলে? রাজা রামমোহনের প্রচেষ্টায় সতীদাহ প্রথা রদ হয়। ঠিক আছে, আর এই সময় কে ছিলেন বাংলা ইংরেজদের পক্ষ থেকে যিনি পুরোপুরি ব্যান করে দিয়েছিলেন, আইনিভাবে সতীদাহ প্রথা রদ করেছিলেন? উইলিয়াম বেন্টিং। উইলিয়াম বেন্টিং। দেখো এখান থেকে প্রত্যেকটা কোশ্চেনই ইম্পর্টেন্ট, যে কত সালে সতীদাহ প্রথা রদ হয়? 1829 খ্রিস্টাব্দে। কে রদ করেন? উইলিয়াম বেন্টিং। কার প্রচেষ্টায়? রাজা রামমোহন রায়। ভুলিয়ে গেল না, এইভাবে মনে রাখবে, কারণ এখান থেকে কোশ্চেন হয় তোমাদের এক্সামে। পরে দেখো এই রিলেটেড আমি আরেকটা দিয়েছি, বিধবা বিবাহ আইন কত সালে পাস হয়? তাহলে বিধবা বিবাহ বলেছে আগে হিন্দু সমাজে যেটা প্রচলিত ছিল যে কোন মহিলা তার স্বামী, প্রথম স্বামী মারা গেলে তিনি আর বিবাহিত মানে বিবাহ করিতে পারবেন না। তো এই কথাটা পরবর্তীতে চেঞ্জ হয়েছিল কত সাল থেকে, যে হিন্দু সমাজ সেটাকে মেনে নিয়েছিল আইনসম্মতভাবে, সেটা হচ্ছে 1856 সালে। 1856 সালে। এটা কার প্রচেষ্টায় হয়েছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে আমাদের বিদ্যাসাগরের সহায়তায় বিধবা বিবাহ আইন পাওয়া যায়। এটা কথিত আছে যে বিদ্যাসাগর তার প্রথম ছেলেকে একজন বিধবার সঙ্গে বিয়ে দিয়ে এই আইনটা মেনে নিয়েছিলেন বা শুরু করেছিলেন। তারপরে 7 নম্বর দেখো, ফরাজি কথার অর্থ কি? ফরাজি কথার অর্থ হচ্ছে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। এটা দেয় অনেক সময় পরীক্ষায়। ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। তাহলে বলছে ইসলাম ধর্ম বা মুসলমানদের একটা বাধ্যতামূলক কর্তব্যকে বলা হচ্ছে ফরাজি। বুঝতে পারলে? এটা একটা আন্দোলন গড়ে তুলেছিলেন ফরাজি, একটা ইসলামিক ধর্ম সংস্কার আন্দোলন বলতে পারি, ধর্ম সংস্কার আন্দোলন ফরাজি। এটা কে তৈরি করেছিলেন? হাজী শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহ। তাহলে বলা হচ্ছে ফরাজি কথার অর্থ কি? ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। কে প্রচলন করে? হাজী শরীয়তুল্লাহ। অনেক সময় কোশ্চেন দিয়ে দেয় কে ফরাজি কে প্রবর্তন করে। ঠিক আছে, হাজী শরীয়তুল্লাহ। তারপরে আরেকটা হচ্ছে ওহাবি, আমাদের যেটা তোমাদের আগে ক্লাসে আমি করিয়েছিলাম। ওহাবি আন্দোলন কোথায় হয়? কে প্রচার করেছিল? বাংলায় তিতুমির ওহাবি আন্দোলনের নেতা, যিনি বাঁশের কেল্লা তৈরি করেছিলেন। ওখান থেকে করিয়েছিলাম। তিতুমিরের আসল নাম কি? মীর নিসার আলী। এগুলো কিন্তু কোশ্চেন হয়, তোমরা আমার পিডিএফ গুলো দেখবে, সব পেয়ে যাবে ওখানে। পরের কোশ্চেন দেখো 8 নাম্বার, মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছিলেন? তাহলে বলা হচ্ছে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছিলেন? বিনায়ক দামোদর সাভারকর বা বীর সাভারকর। বীর সাভারকর। বুঝতে পারলে? তাহলে এই মহাবিদ্রোহ কত সালে হয়? মহাবিদ্রোহের আরেক নাম হচ্ছে কিন্তু সিপাহী বিদ্রোহ। তাহলে কত হয়? 1857 সালে মহাবিদ্রোহ হয়। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ হয়। এখান থেকে কোশ্চেন হয় তোমাদের, মহাবিদ্রোহ থেকে প্রচুর কোশ্চেন হয়,
যে মহাবিদ্রোহের প্রথম শহীদ কে? তোমরা সবাই জানো প্রথম শহীদ কে? মঙ্গল পান্ডে। মঙ্গল পান্ডে, বুঝতে পারলে? মহাবিদ্রোহ বেরেলি থেকে কে প্রচার করেন? যেমন খা খা বাহাদুর খা বেরেলি থেকে, ঝাঁসি থেকে রানী লক্ষ্মীবাই, দিল্লি থেকে বখত খা, বা এইরকম যে কোশ্চেন গুলো আসে তোমাদের, আসামে কে প্রচার মানে মহাবিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? আসামে দিয়েছিলেন মনিরাম দেওয়ান। তো এইভাবে তোমাদের প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে, আমি তোমাদের আগেই বলে দিয়েছি। তো তোমরা পড়ো ভালো করে। 9 নম্বর কোশ্চেন দেখো, ভারতের পাটকল প্রথমে কত সালে নির্মিত হয়? বলছে ভারতের প্রথমে পাটকল কত সালে নির্মিত হয়? তাহলে পাটকল নির্মিত হয় 1855 সালে। ঠিক আছে, এটা দিয়েও কোশ্চেন হয়, আবার এটা দিয়েও কোশ্চেন হয় যে ভারতের প্রথম পাটকল কোথায় নির্মিত হয়? তাহলে ঘুষুরিতে। ঠিক আছে, তাহলে পাটকল কোথায় নির্মিত হয় সেটাও দিতে পারে। সরি, পাটকল ঘুষুরিতে না, বিশরাতে। তাহলে পাটকল প্রথম কোথায় নির্মিত হয় ভারতে? বিশরাতে। ঠিক আছে, পাটকল নির্মিত হয়। কে নির্মাণ করেন পাটকল? জর্জ অকল্যান্ড। জর্জ অকল্যান্ড বা অকল্যান্ড, জর্জ অকল্যান্ড বিশরাতে প্রথম পাটকল নির্মিত করে 1855 সালে। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো 10 নম্বর, দেশীয় ভাষার সংবাদপত্র আইন কে পাশ করেন? তার মানে দেশীয় ভাষার সংবাদপত্র আইন কে পাশ করেন? লর্ড লিটন। লর্ড লিটন। ঠিক আছে, দেশীয় ভাষার সংবাদপত্র আইন, লর্ড লিটন, রিপন এগুলো গুলিয়ে ফেলো না। ঠিক আছে, তাহলে দেশীয় ভাষার সংবাদপত্র আইন কত সালে পাশ করেন? 1878 খ্রিস্টাব্দে। 1878 খ্রিস্টাব্দে দেশীয় ভাষার সংবাদপত্র আইন পাশ হয়। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো 11 নম্বর কোশ্চেন আমাদের, শিবাজি উৎসব কে শুরু করেন? তাহলে শিবাজি উৎসব কে শুরু করেন? বাল গঙ্গাধর তিলক। আমি তিলক লিখে দিলাম, তিলক। তাহলে শিবাজি উৎসব কে শুরু করেন? তিলক। কোথায় শুরু করেন? মহারাষ্ট্র। বুঝতে পারলে? তাহলে শিবাজি উৎসব কে শুরু করেন? তিলক। কোথায় শুরু করেন? মহারাষ্ট্র। কত সালে শুরু করেন? 1895 সালে। 1895 সালে তিলক শিবাজি উৎসব মহারাষ্ট্রে শুরু করেন। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো 12 নাম্বার, সুরাট সুরাট বিচ্ছেদ হয় কত সালে? তাহলে সুরাট বিচ্ছেদ হয় 1907 সালে। ঠিক আছে, 1907 সালে সুরাট বিচ্ছেদ হয়। এখানে দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস যে ছিল ভারতে, সেটা একটা চরমপন্থী নরমপন্থী দুটো ভাগে ভাগ হয়। চরমপন্থী ও নরমপন্থী। নরমপন্থী, এটা জাতীয় কংগ্রেসের ভাগ। তাহলে জাতীয় কংগ্রেসের দুটো পার্ট হয়, চরমপন্থী আর নরমপন্থী। এটা দিয়ে দেয় যে কখন জাতীয় কংগ্রেস দুটো ভাগে ভাগ হয়, 1907 সালে কোন অধিবেশন? সুরাট অধিবেশন। এটা দিয়ে কোশ্চেন দেয়। অনেক সময় আবার এইভাবেও কোশ্চেন দেয় যে অপশনে দিয়ে দিল দুজন চারজন লোকের নাম, বললো কে চরমপন্থী নন, বা কে চরমপন্থী, বা কে নরমপন্থী, এইভাবে নাম দিয়ে দেয়। ঠিক আছে, তাহলে তোমরা ওই জায়গাটা একটু দেখে নিবে। পরের কোশ্চেন দেখো, সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার মতবাদ প্রকাশ করেন কখন? তাহলে সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার মতবাদ প্রকাশ করেন কখন? কেশবানন্দ ভারতী কেসে। কেশবানন্দ ভারতী কেস, ভারতী কেসে। বুঝতে পারলে? এটা দিয়েও কোশ্চেন দেয় অনেক সময়। তারপরে দেখো যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন পাস হয় কত সালে? তার মানে পশ্চিমবঙ্গের যে পঞ্চায়েত নির্বাচন সেটা কত সালে হয়? 1956 সাল থেকে। 1956 সালে থেকে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন পাস হয়, মানে পঞ্চায়েত অনুষ্ঠান শুরু হয়। তারপরে এখান থেকে ধরো কোশ্চেন হতে পারে পঞ্চায়েত সম্পর্কে, যে আমরা সংবিধানের কত নং ধারায় পঞ্চায়েত সম্পর্কে জানতে পারি? তাহলে সংবিধানের 40 নং ধারাতে আমরা পঞ্চায়েত, 40 নং ধারায় পঞ্চায়েত সম্পর্কে আমরা সব জিনিস ওখানে পেয়ে যাব। যদি বলে ত্রিস্তরীয় পঞ্চায়েত, ত্রিস্তরীয় পঞ্চায়েত,
পঞ্চায়েত নির্বাচন, যে আমাদের বর্তমান যেটা হয় ত্রিস্তরীয় পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, তারপরে পঞ্চায়েত সমিতি। তো এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, এটা প্রথম কোথায় হয়? রাজস্থানের নাগাঁওর জেলা, রাজস্থান নাগাঁওর জেলা, নাগাঁওর জেলা, ঠিক আছে। এখানে প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত হয় 1959 সালে, ঠিক আছে। অনেক সময় কোশ্চেন দিয়ে দেয় যে ভারতবর্ষের কোথায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হয়, কত সালে হয়, এটা দিয়েও হয়, ঠিক আছে। তারপরে দেখো 15 নম্বর কোশ্চেন দেখো, কত নং ধারা অনুসারে সংবিধান সংশোধন করা যায়? আমাদের যে সংবিধান সংশোধন করা যায় সেটা কত নম্বর ধারায় বলা আছে যে সংবিধান সংশোধন করা যাবে? তাহলে 368 নং ধারা, সংবিধানের 368 নং ধারায় বলা আছে সংবিধান সংশোধন করা যায়। তারপরে কোশ্চেন দেখো, টেম্পারেট ফরেস্ট দেখা যায় কত মিটার উচ্চতায়? কোশ্চেন আসে অনেকবার এক্সামে, প্রিভিয়াস ইয়ারে দেখতে পাবে যে টেম্পারেট ফরেস্ট কত মিটার উচ্চতায় দেখতে পাওয়া যায়। তাহলে 1500 মিটার উচ্চতায় আমরা দেখতে পাই টেম্পারেট ফরেস্ট। এখান থেকে এইভাবেও কোশ্চেন হয় যে পশ্চিমবঙ্গের কোন জেলায় বা পশ্চিমবঙ্গের কোথায় দেখতে পাই আমরা টেম্পারেট ফরেস্ট? দার্জিলিং জেলায় বা দার্জিলিং হিমালয়ের পাটে, দার্জিলিং হিমালয়ে আমরা দেখতে পাই টেম্পারেট ফরেস্ট, বুঝতে পারলে? 17 নম্বর কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদীর নাম কি? মানে পশ্চিমবঙ্গের একেবারে পশ্চিম দিকের দীর্ঘতম নদীর নাম কি সেটা চেয়েছে। তাহলে পশ্চিমবঙ্গের একবারে পশ্চিম দিকের নদী হচ্ছে দামোদর, দামোদর। আর প্রধান নদী গঙ্গা সবাই জানো। তো দেখো পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হচ্ছে দামোদর, ঠিক আছে। দামোদরের উৎপত্তি কোথায়? উৎপত্তি হচ্ছে ছোটনাগপুর প্লেটু, উৎপত্তি কোথায়? ছোটনাগপুর মালভূমি, নাগপুর, ছোটনাগপুর মালভূমি, ঠিক আছে। দামোদরের অনেক সময় দিয়ে দেয় যে দামোদরের প্রধান উপনদী, সেটা হচ্ছে বরাকর। কোশ্চেনটা এইভাবে হয়, বরাকর কার উপনদী? এইভাবে বেশিরভাগ কোশ্চেনে দেখতে পাবে। তাহলে দামোদরের উপনদী হচ্ছে বরাকর। তাহলে এটা মাথায় রাখবে, কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন যে বরাকর কার উপনদী। কোশ্চেনটাও আমি বলে দিচ্ছি কিভাবে হবে, যে বরাকর কার উপনদী? তাহলে দামোদর। তারপরে কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত যুক্ত স্থান কোনটি? তাহলে বলছে পশ্চিমবঙ্গের কোথায় সবথেকে কম বৃষ্টিপাত হয়, সেটা হচ্ছে ময়ূরেশ্বর, ময়ূরেশ্বর। তাহলে পশ্চিমবঙ্গের সবথেকে কম বৃষ্টিপাত হয় কোথায়? তাহলে ময়ূরেশ্বরে সবথেকে কম বৃষ্টিপাত হয়, সেটা কোন জেলায়? বীরভূম জেলায়, বীরভূম জেলায়। তোমাদের এটা আসবে না কত সেন্টিমিটার বৃষ্টিপাত হয়, তবুও আমি তোমাদের বলে দিচ্ছি 70 সেন্টিমিটার, মানে 70 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়, বুঝতে পারলে? 19 নম্বর কোশ্চেন দেখো, যে শারীরবৃত্তীয় মৃত্তিকা বলা হয় কোন মৃত্তিকাকে? তাহলে শারীরবৃত্তীয় মৃত্তিকা কোন মৃত্তিকাকে বলা হচ্ছে? লবণাক্ত মৃত্তিকা, লবণাক্ত মৃত্তিকাকে শারীরবৃত্তীয় মৃত্তিকা বলা হয়। ভারতবর্ষের সবথেকে কম পরিমাণে পাওয়া যায়, সবথেকে কম হচ্ছে শারীরবৃত্তীয় মৃত্তিকা, ভারতবর্ষে সবথেকে কম পাওয়া যায়। এটা মোটামুটি 1.9%, পুরো মৃত্তিকার 1.9% হচ্ছে ভারতবর্ষের লবণাক্ত মৃত্তিকা, বুঝতে পারলে? আর লবণাক্ত মৃত্তিকা আমাদের যে সুন্দরবন, যে তোমার উপকূলবর্তী যে অঞ্চলগুলো, সেগুলোতেই বেশিরভাগ দেখতে পাওয়া যায়। তাহলে অনেক সময় থাকে যে সুন্দরবনের মৃত্তিকা কি জাতীয় মৃত্তিকা দেখতে পাওয়া যায়, সেখানে হচ্ছে লবণাক্ত মৃত্তিকা, বুঝতে পারলে? তারপরে কোশ্চেন, আজকের কেন এই 2020 সিরিজের লাস্ট কোশ্চেন আজকে হচ্ছে, কবে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়? তাহলে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয় 1920 সালে, বুঝতে পারলে? এটার ফাউন্ডার মানে কে তৈরি করেছেন? এনএম জোশী, ফাউন্ডার, এনএম জোশী, ঠিক আছে। এখান থেকে হয় যে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রেসিডেন্ট কে? বাল গঙ্গাধর তিলক, বিডি তিলক, বুঝতে পারলে? এগুলো থেকে কোশ্চেন হয় তোমাদের। তাহলে দেখো এই সিরিজ শেষ হয়ে গেল, 2020 সিরিজ তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস।
এখন তোমাদের কাজ হচ্ছে নিজে থেকে রিভাইজ করা, প্রত্যেকদিন তোমাদের কাজ হচ্ছে পড়া, তারপরে তোমাদের হচ্ছে প্র্যাকটিস সেট। যত তোমরা বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের এক্সামে গিয়ে তোমরা ভুল কম করবে, সময় কম লাগবে। তার জন্য তোমাদের কি হবে, প্র্যাকটিস সেট করতে হবে। নিজে বাজারে প্রচুর বই আছে, একটা বই প্র্যাকটিস সেট, এটা এখন বলবো না, এখন তোমরা ক্লাসগুলো করো, পরীক্ষার মোটামুটি কয়েকদিন আগে থেকেই তোমরা কয়েকটা প্র্যাকটিস সেট করে দিবে, আর আমি তোমাদের এরপরে থেকে এই বিষয়ে রেগুলার প্র্যাকটিস সেট দিয়ে দিব। তোমরা সেটাও করতে পারো যে আমি এখানে কোশ্চেন অ্যান্সার করাবো প্র্যাকটিস সেটের জন্য। আর এগুলো যা করিয়েছি এতদিন থেকে, এই 30টা সিরিজ করালাম, এই সিরিজগুলো থেকে আমি তোমাদের প্র্যাকটিস সেট করাবো, আর তোমরাও কোনো বই তুলে নিয়ে সেটাতে প্র্যাকটিস করো আস্তে আস্তে। ঠিক আছে, পড়ো, এক্সামের জন্য সবার বেস্ট অফ লাক, অ্যাডভান্স।